শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, জ্যৈষ্ঠের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং কানাডা প্রবাসী ব্যারিস্টার ও সলিসিটর রেজাউর রহমানের সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 20তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এবং শুক্রবার বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 জুন পর্যন্ত। মহাখালীর গ্যালারি কসমোসে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী মা। দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। তোরই দু হাতের আলতো ছোঁয়াতে মুছে যায় প্রেমের উষ্ণ ধোয়াতে, এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। কি হয়েছে? আসলে কি হারিয়েছে, কামটা কেটে জিজ্ঞাসা শুরু করে দিয়েছে। আমরা সবাই মিলে খুঁজে দেখি পাওয়া যায় কি ব্যাপার টুকু, আপনি এখনো দাঁড়িয়ে? আমরা কেন শেষ হবে বলেন। রোজি ম্যাডামকে কি তুমি আগে থেকে চিনতে? রাত 9:40 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। প্রথমত আমি শিলা, আর আমি তোমাকে কি বলে যাচ্ছি? ভাইয়া। সো আমি তোমার ছোট বোন। আর দ্বিতীয়ত আমি তোমাকে তুমি করে বলছি, তাই তুমিও আমাকে তুমি করেই বলবে। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কানাডা প্রবাসী ব্যারিস্টার ও সলিসিটর রেজাউর রহমান। চলুন কথা বলি তার সঙ্গে। আজ আমরা কথা বলবো কানাডায় ইমিগ্রেশন সম্পর্কে। শুভ সন্ধ্যা। আপনাকে এবং প্রিয় দর্শকদের জানাই শুভ সন্ধ্যা। ভালো আছেন? ভালো, আপনি? ভালো আছি। আপনি তো কানাডায় ইমিগ্রেন্টদেরকে সাহায্য সহযোগিতা করছেন, তাদেরকে সহায়তা করেন এবং আইনের ক্ষেত্রেও সহায়তা করেন। তো সেটা কি শুধুমাত্র বাঙালিদেরকে না সবাইকেই? না, বিভিন্ন দেশ থেকে যারা কানাডায় স্থায়ী অভিবাসন নিয়ে যাচ্ছেন তাদের প্রায় সবাইকে, এবং এদের মধ্যে বাঙালিদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, সবাইকে দেওয়া হচ্ছে সহায়তা। কি ধরনের সমস্যায় তারা পড়েন, আপনার কাছে কি ধরনের সমস্যা নিয়ে আসেন এবং আপনি সেক্ষেত্রে কি ধরনের সহায়তা করেন? যারা আমাদের কাছে আসছেন তাদের মধ্যে একটা অংশ হচ্ছে যারা ওখানে আপনার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন বিভিন্ন কারণে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আপনারা জানেন যে এখন সিরিয়া থেকে অনেকে যাচ্ছেন কানাডাতে, অন্যান্য দেশ থেকেও আসছেন। এছাড়া যারা কানাডার মধ্যে আছেন তাদের কথা আমরা চিন্তা করি। ধরেন আপনি নাগরিক, কিন্তু কোনো কারণে আপনার নাগরিকত্ব বাতিল করার জন্য সরকার চিন্তাভাবনা করছে, অথবা আপনি ওখানকার স্থায়ী অভিবাসী মানে পার্মানেন্ট রেসিডেন্ট, কিন্তু সেখানে আপনি কানাডাতে যে নির্দিষ্ট সময় থাকা দরকার সেটা আপনি ছিলেন না, সেটা তারা বাতিল করার চেষ্টা করছে। সেটার ব্যাপারে আমরা আইনি সহায়তা দিই। আর আরেকটি জিনিস, যারা বাইরে থেকে যাচ্ছেন অভিবাসী হিসেবে তাদের মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে যারা বিভিন্ন পেশার সাথে জড়িত, যাদেরকে স্কিল ওয়ার্কার বলা হয়। তো এদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয়,
যে তারা এই বিষয়ে তাদের যোগ্যতা আছে কিনা, তারা আবেদন করলে সফল হবেন কিনা, অথবা আবেদন করেছেন কিন্তু সেটা কোনো কারণে বাতিল হয়ে গেছে, সেটার বিরুদ্ধে আমরা লড়ে থাকি। তো ব্যাপক, এই ক্ষেত্রটি ব্যাপক। সেক্ষেত্রে আপনি নিজেও তো একজন ইমিগ্রেন্ট লয়ার, সেখানে আপনি কি কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস করেন কিংবা করেছেন আগে? যদি আমি বলে থাকি, মানে বলতে পারি, তাহলে সেটা হচ্ছে যে একজন আইনজীবীকে অনেক কিছু জানতে হয়। তো শুধুমাত্র যদি আমরা ধরে নিই যে আমি একজন অভিবাসী হিসেবে, আইনজীবী হিসেবে কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, আমার ক্ষেত্রটি কিন্তু একটু ভিন্ন ছিল। কারণ আমি এদেশ থেকে কোনো স্থায়ী অভিবাসন নিয়ে ক্যানাডা যাইনি। আমি গিয়েছিলাম, আমার ব্যক্তিগত যে প্রচণ্ড সমস্যা হয়েছিল আমার একটি টেলিভিশন প্রোগ্রাম করার কারণে, আমি ক্যানাডাতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলাম। এবং তখন আমার পায়ের তলায় মাটি ছিল না, আপনি বলতে পারেন। তো রাস্তা থেকে আপনার ম্যাট্রেস কুড়িয়ে এনে তাতে শোয়া থেকে শুরু করে, মাটিতে বসে ভাত খাওয়া থেকে শুরু করে, শীতের কাপড়ের জন্য চার্চে যে বিনামূল্যে শীত বস্ত্র সংগ্রহ করা থেকে সবই আমাকে করতে হয়েছে। এবং একটা পর্যায়ে আমি ওখানে পড়াশোনা করেছি ম্যাকগিল ইউনিভার্সিটিতে মন্ট্রিয়লে। এবং যখন আমি পড়াশোনা করছি তখন আবার আমি একজন ইমিগ্রেশন কাউন্সিলর বা কনসালটেন্ট, পরামর্শক হিসেবেও কাজ করেছি। তখন একটা লেভেল পর্যন্ত কাজ করা যেত, মানে যারা রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন তাদের হয়ে আমি লড়তে পারতাম, কিন্তু আইনজীবী হিসেবে নয়। তো তখন আমাকে পড়াশোনা করতে হয়েছে। এমন হয়েছে যে সকালে আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি, আবার বিকেলে আমি আপনার ওখানে যে ট্রাইব্যুনাল আছে সেখানে যে তাদের জন্য লড়ছি। এমনও হয়েছে যে পার্কিং লটে আমাকে আমার পোশাক পরিবর্তন করতে হচ্ছে, কারণ সময় নেই। অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু সংক্ষেপে এইটুকুই। অনেক কষ্ট করেছেন এবং পরিশ্রম করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি একজন বাঙালি হয়ে কিন্তু সেখানে আপনি মেইন স্ট্রিমে আছেন। সেটা কিন্তু আমাদের জন্য গর্ব এবং আপনার জন্য একটি কি বলে সাফল্য, আমার সৌভাগ্য। আপনি যখন এখন কাজ করছেন ইমিগ্রেন্টদের জন্য, আপনি বললেন যে আপনি বাঙালি খুব কম পাচ্ছেন, তারপরেও যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা জানতেই চাইবো যে বাঙালিরা সেখানে আসলে কি ধরনের প্রবলেম ফেস করছে এবং সেক্ষেত্রে তাদের আসলে করণীয়টা কি? প্রথম কথা হচ্ছে, যারা এদেশ থেকে কানাডায় যাচ্ছেন বা যেতে চাচ্ছেন তাদের সতর্ক থাকতে হবে ভুয়া বিজ্ঞাপনের ব্যাপারে এবং মিথ্যা আশ্বাসের ব্যাপারে। কানাডার নাম নিয়ে কাগজে কোনো কিছু ছাপা হলেই যে সেটা সত্য এমনটি নয় কিন্তু, এবং কানাডিয়ান সরকার এ ব্যাপারে সবাইকে সবসময় সচেতন করে দিচ্ছে। আমি প্রায় দেখি যে অলীক এবং অবাস্তব প্রতিশ্রুতি কথা ছাপিয়ে মানুষকে প্রলোভিত করা হচ্ছে কানাডায় যাওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে আপনি খুব সহজেই আপনি কি আপনার যোগ্যতা আছে কিনা সেটা বিচার করতে পারবেন যদি কেনেডিয়ান সরকারের, ওদের যে সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে, তাদের একটা ওয়েবসাইট আছে। সেখানে যে আপনি নিজেই পড়ে দেখতে পারেন যে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেতে পারবেন কিনা। এই জন্য আপনার কোনো আইনজীবীর কোনো প্রয়োজন নেই, কাউকে টাকা পয়সা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো পয়েন্ট ওখানে হচ্ছে কিনা। তারপরে আপনি দরখাস্ত সাবমিট করে দেবেন অনলাইন। তারা যদি আপনার যোগ্যতা থাকে আপনাকে আমন্ত্রণ জানাবে। বিষয়টি কিন্তু এই পর্যন্ত। দ্বিতীয়ত, চাকুরির প্রলোভন অনেককে দেখানো হয়। প্রায় বিজ্ঞাপনে আসে যে আপনাকে এত টাকা দেওয়া হবে, আপনি সামান্য টাকা আমাদের কাছে পাঠিয়ে দেন। আপনাকে যেটা বিচার করতে হবে যে আমি যে এত টাকাটা দেব এবং ওখানে যে বেতন আমি পাবো, সেই বেতনটা দিয়ে এই টাকা আজকে যেটা দিচ্ছি এটা উঠে আসবে কিনা। কারণ একটা দেখা গেল যে চিংড়ি প্রসেসিং একটা ফ্যাক্টরিতে হয়তো $11-12 কেউ কাজ করবে, অথচ সেখানে $5-6,000 দিয়ে যাচ্ছে। এটা কি সম্ভব? আর কানাডা থেকে কখনোই ওয়ার্ক পারমিট সরাসরি ইস্যু করা হয় না। ইস্যু করবে আপনার দেশে, মানে বাংলাদেশে যে কানাডিয়ান হাই কমিশন আছে, তারা আপনাকে ওয়ার্ক পারমিট দেবে যদি আপনার যোগ্যতা থাকে। ফলে ওখান থেকে পাঠিয়ে দিচ্ছি, তুমি আমাকে টাকা পাঠাও, এরকম ভুয়া জিনিস আমি ওখান থেকে অনেককে সাহায্য করতে পেরেছি। কারণ আমাকে বাংলাদেশ থেকে অনেকে ফোন করেছেন, ইমেল পাঠিয়েছেন। আমি তাদেরকে বলেছি টাকা যা দিয়েছেন আমার তো আর কিছু করার নেই, পয়সা আপনার পানিতে গেছে, আর কাউকে পাঠাবেন না, এই হচ্ছে নিয়ম। আমি লিখিয়েছি, কাগজেও বিবৃতি দিয়েছি। এ ব্যাপারে যাতে সবাই সতর্ক থাকে। আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক, কেননা এই কাজটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের মানুষজনই আমাদের দেশের মানুষদেরকে ঠকাচ্ছে। আসলে কিছু করার নেই, এটা বিবেক আর বোধ জাগানোর ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।
আপনার কাছে জানতে চাইছি, আপনি ওখানে অনেক ব্যস্ত, যেহেতু আপনি অনেক রকম কাজে আছেন, তার পাশাপাশি বাঙালিদেরকে একত্রিত করে বাঙালিদেরকে নিয়ে নিজেদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন কিংবা নেবেন কি? আমি শুধু এটুকুই বলবো যে অসংখ্য জনের মাঝে আমি একজন নগণ্য ব্যক্তি। তো ওখানে অনেকেই এ বিষয়ে জড়িত, আমি তাদের একজন। বাঙালি হিসেবে অত্যন্ত গর্ব অনুভব করি সবসময়। সুতরাং আমাদের ওখানে আমাদের যে বাংলাদেশ হাইকমিশন আছে তারা এবং অন্যান্য বাঙালি প্রতিষ্ঠান এবং আমরা ব্যক্তিগতভাবেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমাদের ওখানে খুব অটোয়াতে আছে নামকরা প্রতিষ্ঠান সঞ্চারী, তারা খুব ভালো ভালো অনুষ্ঠান করে থাকে, একদম শুদ্ধ বাঙালি সংস্কৃতির চর্চা। সেখানে বিভিন্ন সময় আমি অংশগ্রহণ করি, কখনো সঞ্চালকের ভূমিকায়, কখনো উপস্থাপকের ভূমিকায়, কখনো সূত্রধারীর ভূমিকায়, এবং সবসময় দেখবেন যে আমি বাঙালি পোশাক পরিহিত অবস্থায় আছি। হ্যাঁ, আমাদের যেটা দেশীয় সংস্কৃতি, আমাদের ওখানে বৈশাখী মেলা হয়, তারপরে বিভিন্ন খাদ্য উৎসব হয়, অন্যান্য মেলা হয়, তার সাথে আমি জড়িত। এবং বাঙালিদের উপরে কিছু প্রামাণ্য চিত্র আমি নির্মাণ করেছি এর আগে, 2100-এর উপরে নির্মাণ করেছি বেশ কয়েকটি, যেগুলি বাংলাদেশ থেকে প্রচারিত হয়েছে, কানাডাতে প্রচারিত হয়েছে টেলিভিশনে। মানে মোট কথা হচ্ছে যে বাঙালির যে কোনো অনুষ্ঠানে আমি যতই ব্যস্ত থাকি না কেন, এটা আমার নৈতিক দায়িত্ব উপস্থিত থাকার, এবং সেই সময়টুকু দিয়ে থাকি। আপনার ভেতরেই সেই তাগিদটা সবসময় কাজ করে? সব সময়। তার কারণ হচ্ছে যে আমরা 52 শহীদদের উত্তরসূরি, আমরা যদি না করি তাহলে কে করবে? আপনি এক সময় আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান আইন আদালত, সেই সময়ে খুব সম্ভবত, আমি যদি ভুল না বলি, দুটো অনুষ্ঠান খুব জনপ্রিয় ছিল, যদি কিছু মনে না করেন, এবং আইন আদালত, সেখানে দুটো চরিত্র ছিল যতটুকু মনে পড়ে, আমরা তখন অনেক ছোট, সগীর এবং দগির। তো সেই অনুষ্ঠানে আপনি উপস্থাপনা করতেন, এবং সেই সময়ে কিন্তু এ ধরনের একটি অনুষ্ঠান করাটা খুব কষ্টসাধ্য ছিল, এবং তখন মানুষ এত বেশি সচেতন ছিলেন না আইন আদালত বিষয়ে। আপনারা সেটা কিভাবে সম্ভব করেছিলেন? প্রথম কথা হচ্ছে যে 1982 সনের এপ্রিল মাসে আমি আইনজীবী হই, এবং একজন নবীন আইনজীবী হিসেবে আমার দুঃখ যন্ত্রণা শুধু বাড়লো, কমলো না। আমি যখন আদালতে গেলাম তখন দেখলাম যে বিচার প্রার্থী মানুষের চরম দুর্দশা। আমি এও দেখলাম যে আমার কিছু সহকর্মী, তারা তাদের যে শপথ নিয়ে এসছেন আইনের অঙ্গনে, তার সম্পূর্ণ বিপরীতে হাঁটছেন। মনে রাখতে হবে যে আইন পেশা কোনো লাভজনক ব্যবসা করার পেশা নয়, এটা হচ্ছে মানুষকে সেবা করার পেশা, অন্যায়ের বিরুদ্ধে প্রত্যয় নিয়ে দাঁড়ানোর পেশা। তো আমি এই পরিস্থিতি দেখে খুব বিচলিত হলাম এবং ভাবলাম যে আমার দ্বারা আইন ব্যবসা করা সম্ভব হবে না। আমি আমার বাবার কাছে গেলাম, যিনি একজন সৎ পুলিশ অফিসার ছিলেন, এবং 1969 সনের গণ অভ্যুত্থানের সময় পাকিস্তানিদের অন্যায় নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি পদত্যাগ করেছিলেন। ফলে আমি যেটা বলবো যে মধ্যবিত্ত পরিবার থেকে আমরা দরিদ্র পরিবারে পরিণত হই, এবং 1971 সনে আমার শুধুমাত্র একটি কাপড় ছিল, যেটি যদি আমি মানে ধুয়ে শুকাতে দিতাম তাহলে আমি বাইরে যেতে পারতাম না। এবং 1974 সনে যখন আমি পড়াশোনা করছি নটরডেম কলেজে, তখন আমাকে একটি নতুন জুতো কিনে দেওয়ার সামর্থ্য আমার বাবার ছিল না। তো আমি তখন কিনেছিলাম একটা কেটস, এবং বৃষ্টির দিনে যাতে সেটা ভিজে না যায় সেটাতে পলিথিন পেঁচিয়ে কলেজে গেছি। আমাকে দেখে অনেকে হেসেছে, আমি দরিদ্র, কি করতে পারি? কিন্তু সৎ মানুষের দারিদ্র্য তাকে সাংঘাতিক শক্তি দেয়। তো ফলে আমি যখন আইনজীবী হলাম, আমি কখনোই ভুলে যাইনি যে আমার কি করা উচিত। যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, তখন আমি বাবার কাছে যে বললাম যে আমি তো এটা আমার দ্বারা হবে না, আমি আইন ব্যবসায় থাকতে পারবো না। তো তখন উনি আমাকে বললেন যে মনে রাখা উচিত আমি কোন পরিস্থিতির মাধ্যমে এসেছি, তোমাকে দাঁড়াতে হবে, তুমি পথ বের করো। তখন আমি চিন্তা ভাবনা করে ভাবলাম যে এরকম একটি প্রোগ্রাম করলে কেমন হয়। তো মনে রাখতে হবে যে প্রয়াত উপস্থাপক ফজলে লোহানী, যিনি কিংবদন্তির মানুষ এবং যার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে, তার অনুষ্ঠানের পাশে কারো দুঃসাহস নেই যে কোনো একটি প্রোগ্রাম দাঁড়ায়, এবং আমার এই অনুষ্ঠানে কোনো বিনোদনের কিছু ছিল না। তো খালেদা ফাহমি তখন অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন, তার কাছে গেলাম, আমি কৃতজ্ঞ, তিনি আজ প্রয়াত, আমাকে সুযোগ দিয়েছিলেন, বলেছিলেন 3 মাস তুমি অনুষ্ঠানটা করো, যদি এটা টিকে যায় তাহলে ভালো, নাহলে তোমার বিদায়। তো প্রথম অনুষ্ঠানে আমরা দেখেছিলাম 10 বছরে বিনা বিচারে হাজত নুরুল ইসলামের কথা, পরবর্তীতে দেখিয়েছি আপনার 10 বছর বয়সে আটক আজমতের কথা, যে 16 বছর বয়সে মুক্তি পায়, এদের কথা। তো অন্যায়, অবিচার, মানবাধিকার লঙ্ঘন, এগুলো এসছে আমার ভেতর থেকে। একজন নবীন তরুণ আইনজীবী যে স্বপ্ন দেখেছিল যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে হেরে না যে
টেলিভিশনের মাধ্যমে এসেছি। আমি টেলিভিশনের প্রতিও বিটিভির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি যে তখন যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের মধ্যে আপনাদেরই একজন আছেন এখন খুব আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের কামাল ভাই, উনি আমাকে খুব সহায়তা করেছেন, মুস্তাফা কামাল সৈয়দ এবং আরও অনেকে, আলিমুজ্জামান যাকে ছাড়া আমি প্রোগ্রাম করতে পারতাম না প্রযোজক, আমার পরিবার, তারা সবাই আমাকে সাহস জুগিয়েছেন, আমার মা, আমার স্ত্রী, যারা বিপুল ঝুঁকি নিয়েছেন। আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে 3 বার, আমি বেঁচে গেছি, হুমকি এসছে, কিন্তু মাথা নত করিনি। সাহস থাকতে হবে, সাহস। এবং আপনি পরবর্তী জীবনেরও যে গল্প বললেন যে আপনি নতুন একটি দেশে গিয়ে সেখানেও আপনি অনেক সংগ্রাম করে আজ কিন্তু সেখানেও আপনি অসংখ্য বিদেশির ভেতরে আপনি একজন বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করছি যে আপনার কাজের মধ্য দিয়ে ঠিক আগের মতোই আমরা বাঙালি এবং বাংলাদেশিরা গর্বিত হব আপনাকে নিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদের জন্য রইল শুভকামনা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।